ছোটবেলা কেটেছে মহানগর নামের এক ছোট্ট গ্রামে। গ্রামটা ছিল শান্ত, গাছপালা ঘেরা, পাশ দিয়ে বয়ে চলেছিল ছোট্ট একটা নদী। সেটা যেন সবার কষ্ট ধুয়ে মুছে নিয়ে যেত। কিন্তু এই গ্রামেই এমন এক সময় এমন কিছু ঘটেছিল, সেই ঘটনা মনে পড়লে এখনো আমার বুক ঠান্ডা হয়ে যায় ভয়ে। ঘটনা শুরু হয়েছিল 2012 সালের জুন মাসে। আমি তখন ঢাকায় পড়াশোনা করতাম। গ্রামের বাড়ি তেমন যাওয়া হতো না আমার। একদিন হঠাৎ খবর এলো দাদু খুব অসুস্থ। মন খারাপ করে ব্যাগ গুছিয়ে রওনা দিলাম গ্রামের দিকে। কিন্তু তখনও জানতাম না এই সফর আমার জীবনের সবচেয়ে বড় ভয়ানক অভিজ্ঞতা হতে চলেছে। গ্রামে পৌঁছে দেখি সবকিছু আগের মতোই আছে, কিন্তু কেমন যেন একটা নিস্তব্ধতার ভাব। রাত নামতেই গাছে গাছে অদ্ভুত শব্দ শুনছিলাম, যেন কেউ কাঁদছে। দাদু বিছানায় শুয়েছিলেন, চোখ বন্ধ, নিঃশ্বাসও ধীরে ধীরে নিচ্ছিলেন। কিন্তু তিনি একবার চোখ মেলে শুধু বললেন, দাদু ভাই, ঘর থেকে সন্ধ্যার পর তুমি বের হইও না। আর ওই শিমুল গাছটার দিকে তুমি ভুলেও তাকাবা না। আমি অবাক হলাম, কেন শিমুল গাছের দিকে তাকাবো না? তাহলে কি সেই শিমুল গাছটা যেটা আমাদের ঘরের পিছনে দাঁড়িয়ে আছে, এক বিশাল গাছ, যেখানে আমার ছোটবেলায় লুকোচুরি খেলতাম? রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল আমার। জানালার পর্দা ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস আসছিল আমাদের ঘরে। তখনই কানে এলো আমার এমন একটা ডাক, যেন এভাবে শুধু আমার মাই ডাকে। বলছিল, রাহুল, রাহুল। কণ্ঠটা আমার মায়ের, অথচ মা তো শহরে। আমি তাই ভয় পেলাম না। ভয় পেয়েও জানালার বাইরে তাকালাম। দেখি শিমুল গাছের নিচে একটা সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে। তখন আমার সারা শরীর যেন শিহরিত হয়ে উঠল। আমার সারা শরীরের লোম দাঁড়িয়ে গেল। তার মুখ দেখা যাচ্ছিল না, শুধু চুলগুলো গলার নিচ পর্যন্ত পড়েছিল। আমি জোরে চিৎকার করে উঠে পড়লাম। শব্দ শুনে দাদু ঘর থেকে আমার কাছে এসে বসলেন। বললেন, দেখছিস, ও আবার আসছে, ও এখন তোরে চায়। পরদিন গ্রামের পুরনো মানুষের কাছে শুনলাম, সেই গাছের নিচে নাকি 30 বছর আগে এক পাগলি আত্মহত্যা করেছিল। সেই পাগলির নাকি বাচ্চা হতো না, তাই গ্রামের সবাই তাকে অপায়া, অনেক ধরনের অপবাদ দিত বা গালি দিত। এসব কষ্ট সে সহ্য করতে না পেরে গভীর রাতে একদিন সে ওই শিমুল তলায় গিয়ে গলায় দড়ি দিয়ে মারা যায়। তারপর থেকেই প্রতি বছর জুন মাসে কেউ না কেউ হারিয়ে যেত এই গ্রাম থেকে। অনেকে বলতো তাকে গাছে ঝুলতে দেখা গেছে, কিন্তু কাউকে কিছু বোঝানো যেত না। পুলিশও বলতো ভবিষ্যতে খুঁজবো বা পরে খুঁজে দেখবো এর রহস্য। এই বলে তারা সবাই চুপ করে যেত। আমি কৌতূহল চেপে রাখতে পারিনি। পরের রাতেই ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে গেলাম সেই শিমুল গাছের কাছে। হঠাৎ যেন ঠান্ডা বাতাস আমার গায়ে এসে লাগলো। আমার সারা শরীর তখন ভারী হয়ে আসছিল। গাছটার গোড়ায় দেখলাম কাদায় লেখা, তুই এলি রাহুল। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। আমি পেছন ঘুরে দৌড় দিলাম, কিন্তু যত দূরই যাই বুঝতে পারলাম না আমি গাছটাকে ঘিরে যেন চক্কর মারছি। আমি যেন কোথাও আটকে গেছি। আমি অনেক চেষ্টা করছি সেইখান থেকে বের হওয়ার, কিন্তু আমি যেন ঘুরে ফিরে সেই একই জায়গায় আটকে যাচ্ছি। একটা সময় পরে আমি অজ্ঞান হয়ে গেলাম। চোখ খুলতেই দেখি আমি দাদুর ঘরে।
সবাই বলছে আমি সকালে নাকি নদীর পাড়ে পড়েছিলাম, গাছের গোড়ায় না, অথচ পায়ের নিচে তখনও কাদা লেগে আছে আমার। আর মোবাইল, সেটা তো খুঁজে পাওয়া গেল না। সেই রাতে দাদু শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার মুখেও শেষ কথা ছিল, ও এখন তোকে ছাড়বে না। আমি ঢাকায় ফিরে এসেছিলাম, কিন্তু ঢাকায় ফিরে এলেও সব তখনও ঠিক হয়নি। মাঝে মধ্যে রাতে ঘুম ভেঙে দেখি জানালার ওপারে সাদা শাড়ি পরে মাঝে মাঝে ফোনের রেকর্ডেড ভয়েস শুনি, রাহুল, শিমুল গাছের নিচে আয়। আমি আজও জানি না সেদিন কি ঘটেছিল, সত্যি কি কেউ ছিল নাকি সবটা আমার কল্পনা। কিন্তু আজ 20 জুন, আবার সেই তারিখ। আমার ফোনটা বেজে উঠেছে, স্ক্রিনে নাম নেই, শুধু একটা শব্দ বারবার আসছে, সেটা হলো গাছ। তুই যদি এই গল্পটা শুনে একা রাতে ঘুমাতে পারিস, তাহলে বলবি আমি মিথ্যা বলছি, কিন্তু আমি জানি তুই এই শেষ রাতের নিশির ডাকের গল্পটা শুনে রাতে ঘুমাতে পারবি না। তো এরকমই যদি আরো ইন্টারেস্টিং এবং মজাদার গল্প শুনতে চান, তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আপনার অন্য বন্ধুকেও শোনাবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন পরবর্তীতে অন্য কোনো গল্প শুনতে চান কিনা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।